হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সুমন স্যার। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, তোমরা যারা মাধ্যমিক 2027 দেবে, 2027 যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য কিন্তু গণিতের খুবই গুরুত্বপূর্ণ সাজেশান, যেটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বর এবং 2 নম্বরের যে কোশ্চেনগুলো থাকে, টোটাল তোমাদের যেখানে নাম্বারটা হচ্ছে 36 নম্বর, ঠিক আছে? 36 নাম্বার কিন্তু থাকে। তো সেই 36 নাম্বারের জন্য আমরা 250 খানা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করব। 250 খানা। এই 250 খানা কোশ্চেন করব, যেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করে যেতে পারো, প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে? ঠিকঠাক করে যদি প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে কিন্তু তোমরা 36 নাম্বার খুব ইজিলি তুলে নিতে পারবে। তো আমরা এক এক করে কিন্তু তোমাদেরকে ক্লাস করাবো। এটা আমাদের আজকে পার্ট 1, যেখানে 10 খানা কোশ্চেন রাখা হয়েছে। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই থেকে কিন্তু 10 খানা কোশ্চেন রাখা হয়েছে। তোমরা দেখো ক্লাসটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসের শেষে ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এবং চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই সবাই নতুন, কেন আমরা নতুন চ্যানেল খুলেছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, তারাও যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকে। আমরা কিন্তু তোমাদের মাধ্যমিকের আগে পর্যন্ত যা কিছু সাজেশান দেবো, তার মধ্য থেকে কিন্তু সমস্ত কিছু কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে, এটা নিশ্চিত। কেননা আমি বিগত 10 বছর ধরে কিন্তু আমি এই পড়ার লাইনে রয়েছি, ঠিক আছে? 10 বছর ধরে। তো সেই হিসাবে যা কিছু বলবো তার মধ্য থেকেই তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। তো ফার্স্ট আজকের কোশ্চেনটা দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে? বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে? তাহলে কিভাবে কষা হয়েছে দেখে নাও সমাধানটা। আসল এখানে হচ্ছে পি, আমরা তো আসল পি ধরি, যেটা হচ্ছে এক্স টাকা ধরে নেওয়া হয়েছে। আসলটা আমরা যেহেতু জানি না, সেহেতু আমরা এক্স টাকা ধরে নিয়েছি। তাহলে 5 বছরের সুদ কত বলেছে না, হচ্ছে আসলের 1/4 অংশ। তাহলে আসল যদি এক্স হয়, তার 1/4 অংশ মানে এক্স গুণিত 1/4। তাহলে এক্স গুণিত 1/4 মানে কি x/4। বোঝা গেল? সময়টা এখানে কত বলেছে না 5 বছর। দেখে নাও 5 বছর। তাহলে সুদ কত হবে? সুদের সূত্র কি না P/T/100। তাহলে এইখানে কিন্তু এক এক করে মানগুলো বসিয়ে দাও। আয়ের মান x/4, পির মান এক্স, আর তো বার করতে হবে, আর টি হচ্ছে 5 আর বাই 100। মান বসিয়ে দিলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, পরপর করে সরল করে দেওয়া রয়েছে, দেখে নাও। আর এর মান চলে আসবে কত? 5। তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 5%। খুব ইজিলিভাবে তোমাদেরকে এগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে, এগুলো তোমরা প্র্যাকটিস করো। আর এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও, ওখানে কিন্তু ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। বার্ষিক 5% সরল সুদের হারে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্স এর মান নির্ণয় করো। বার্ষিক 5% সরল সুদের হার, এক্স টাকার মাসিক সুদ কত? 1 টাকা। তাহলে এক্স এর মানটা কত? তাহলে আমাদের এখানেও আসল কিন্তু কী দেওয়া রয়েছে? এক্স টাকা। আসলে যে এক্স টাকা, দেখো এই যে এক্স টাকা। সুদের হার কত? 5%। সময়টা কত না 1 মাস। আর তোমরা জানো সময়টাকে কিন্তু সর্বদা কিন্তু বছরে কনভার্ট করতে হয়। তাহলে 1 মাস মানে 1/12 বছর। সুদ এখানে 1 টাকা, সুদরাও পেয়েছে কত? 1 টাকা। তাহলে সেই একই সূত্র, I = P/100। মান বসাও, বসিয়ে সরল করলে দেখতে পাবে এক্স এর মান কত না হচ্ছে 240। ঠিক আছে? তোমরা যদি কোনো ম্যাথ যদি না বুঝতে পারো, সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করবে বা আমাদের টেলিগ্রামে মেসেজ করবে, বলে দেবো, ঠিক আছে? 3 নম্বর দেখো, 13.31 বছরে কোনো আসল সুদে মূলে 3 গুণ সুদের হার কত? আসলটা সুদে মূলে 3 গুণ, তাহলে সুদের হারটা কত? তাহলে এখানে আসল পিটাকে আমরা ধরে নিলাম, কেন আসল আর সুদ আসল তাহলে কত হবে না, এই যে সুদে মূলে মানে কি সুদ আর আসল মিলে 3 গুণ বলেছে মানে 3p। তারপরে মোট সুদ তাহলে কত হবে? দেখো সুদ আসল যদি 3p হয়, আসল যদি p হয়, তাহলে সুদরা কত হবে? 3p থেকে p বাদ যাবে মানে 2p। সময়টা বলে দিয়েছে এখানে 13.31, তাহলে 13.31 মানে কত? 40/3 বছর। আর সুদের হারটা আমাদেরকে বের করতে হবে, মানে আর এর মান আমাদেরকে বের করতে হবে। মান বসিয়ে দাও, I = P/100, বসিয়ে সরল করো, আর এর মান চলে আসবে কত? 15। তাহলে সুদের হারটা কত হবে? 15%। ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন কী রয়েছে। কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে?
20 বছরে দ্বিগুণ হয় কত বছরে, তাহলে 3 গুণ হবে। ওই সুদের হারটা একই থাকবে বলে দিচ্ছি। এর শর্ট প্রসেস আছে, যেটা তোমরা যদি শর্ট কোশ্চেন আসে 1 নাম্বার ধরো এমসিকিউ দিল, তাহলে সেটা তোমরা এই শর্ট প্রসেস কাজে লাগিয়ে তোমরা কিন্তু আনসারটা বের করে নিতে পারবে। 2 নাম্বারে থাকলে তখন কিন্তু এই শর্ট প্রসেস কাজে লাগালে হবে না, তোমাদেরকে কোষে দেখাতে হবে। তাহলে প্রথম আসল ধরো আমরা পি টাকা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে সুদে আসল কত হবে, দ্বিগুণ হচ্ছে বলছে, তাহলে 2p, তাহলে সেখান থেকে সুদ বেরিয়ে যাবে কত, 2p মাইনাস পি মানে পি টাকা। সময় তো এখানে বলে দিয়েছে 20 বছর, তাহলে টি এর মান হচ্ছে 20। তাহলে আমরা সূত্র 8 আই সমান পি আর টি বাই 100, ওখান থেকে আমরা আর এর মানটা বের করে নিতে পারবো। মানগুলো বসিয়ে দাও, আর এর মান বেরিয়ে যাবে 5%। এবার কি দেখো, আসল ছিল পি, এবার কি বলেছে 3 গুণ হবে, তার মানে সুদ আসল কত 3p, তাই কি না, সুদ আসল কত 3p। তাহলে নতুন সুদ তাহলে এখন কত আসবে, 3p মাইনাস পি মানে 2p। সুদের হার সেই আগের যেই সুদের হার সেটাই 5%। এবার সূত্র বসাও, সেই সুদের সূত্র আই সমান পি আর টি বাই 100, ওইখানে মান বসিয়ে দাও। সেখান থেকে দেখো এই যে টির মানটা বেরিয়ে যাবে কত 40। সরলগুলো দেখে নাও, বসিয়ে দেওয়া রয়েছে। আর হচ্ছে শর্ট প্রসেস যেটা t1/t2 সমান n1 মাইনাস 1 বাই n2 মাইনাস 1, এটা হচ্ছে শর্ট প্রসেস। t1 বলতে প্রথম বছর, তারপর হচ্ছে দ্বিতীয় বছর t2। আর n1 বলতে n1 কোনটা, এই যে দ্বিগুণ আর 3 গুণ, n এর মানটা প্রথমে দ্বিগুণ হচ্ছে, তারপরে 3 গুণ হচ্ছে, 2 আর 3 মান বসিয়ে এটাকে ক্যালকুলেশন করলে এটাতেও দেখবে 40 চলে আসবে। 40 বছর অ্যান্সার উত্তর। তারপরে দেখো এই একটা কোশ্চেন দেখো, আসল পি টাকা, প্রথম ও দ্বিতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1% আর 2%। তাহলে দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে, চক্রবৃদ্ধি সুদ থেকে কোশ্চেন রয়েছে। তাহলে প্রথম বছরে সুদের হার কত R%, দ্বিতীয় বছরে R2%। তাহলে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি সূত্র পি ইন্টু 1/R/100, তাই না। দ্বিতীয় বছরে কত হবে না, আগের বছরের যেটা ছিল সেটা তার সঙ্গে 1 প্লাস আবার R2/100, এইভাবেই তো হয় নাকি। 2 বছর যদি আমরা সমূল চক্রবৃদ্ধি বার করতে চাই, তাহলে কি হবে, পি ইন্টু ফার্স্টে দেখো ফার্স্টের পার্সেন্টেজে পি ইন্টু কী হয়, সূত্রটা মনে করো তোমরা, পি ইন্টু 1 প্লাস R/100, 1 প্লাস R/100 ইন্টু 1 প্লাস R2/100, দ্বিতীয় বছরে যেহেতু R2%, এটাই হচ্ছে সূত্র সমূল চক্রবৃদ্ধি 2 বছর যদি হয় এইভাবে পরপর 2 বছর, প্রথম বছর দ্বিতীয় বছর 2 বছর, দ্বিতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি সূত্রটা হচ্ছে এটাই, তাই কি না। তো এটাই অপশানে এটাই থাকবে যদি থাকে। আর এই রিলেটেড যদি কোনো ম্যাথ দেয় তখন এই যে একটা ম্যাথ দেখিয়ে দেওয়া রয়েছে উদাহরণ হিসেবে, এটা তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, ঠিক আছে, একটা মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস পায়। তাহলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে, বর্তমান মূল্য 2p টাকা, বার্ষিক হ্রাসের হার 2r%, সময় 2n বছর, তাহলে মেশিনটির দাম কত হবে, হ্রাসটা কত হবে, 2n বছর পরে মেশিনটির দামটা কত হবে, এটা চেয়েছে কিন্তু আমাদের। চক্রবৃদ্ধি হ্রাসের সূত্র, একটা বৃদ্ধির সূত্র হয় আর হ্রাসের সূত্র কোনো তফাৎ নেই, শুধুমাত্র মাঝখানে প্লাস আর মাইনাস, হ্রাস হলে মাঝখানে এখানে মাইনাস হবে আর বৃদ্ধি হলে প্লাস হবে, এটাই তো, তাই কি না। ভি সমান পি ইন্টু 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে কি কি আছে দেখো, বর্তমান যে মূল্যটা পি সেটা হচ্ছে কত 2p, 1 মাইনাস আর বলতে সুদের হারটা যেটা 2r/100 হোল টু দি পাওয়ার n বলতে সময়, যেটা এখানে সময় কত না 2n। তাহলে এইখানে যদি আমরা কাটাকাটি করি 2 50 100, এটাই হচ্ছে না 2 50 100, তাহলে R/50 2p ইন্টু 1 মাইনাস R/50 হোল টু দি পাওয়ার 2n হয়ে যাবে, তাহলে আমাদের এখানে সঠিক আনসার। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন কী রয়েছে,
সুদ 6 মাস অন্তর দেয়, সুদরা 6 মাস অন্তর দেয়। 1,000 টাকা বার্ষিক 10% হার সুদে 1 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর্গত। ঠিক আছে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে দেখো, মূলধন তো দেওয়া রয়েছে, পি এর মান দেওয়া রয়েছে 2,000 টাকা। বার্ষিক হার দেখো, বার্ষিক সুদের হারটা কত দেওয়া রয়েছে 10%, মানে আর এর মান দেওয়া রয়েছে। সময় দেওয়া রয়েছে কত না 1 বছরের, মানে সময়টি 1 বছর। আর এখানে যেহেতু 6 মাস অন্তর অন্তর দেয় বলছে, তাহলে মানে বছরে কতবার দেবে, 2বার দেবে। তাহলে এন এর মান এখানে কত হয়ে যাবে 2। তাহলে এই মানগুলো আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমাদেরকে কী কী বার করতে হবে, সরল সুদ বার করতে হবে আর চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। সরল সুদের সূত্র আমরা বারবার পড়ে এসেছি, PRT/100। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, পি এর মান, আর এর মান, টি এর মান, তিনটে মান বসিয়ে দেখো ক্যালকুলেশন করো, 1,000 টাকা বেরিয়ে চলে আসবে। এরপর চলে যাও চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্র কী আছে, তোমরা কী পড়েছো, E × 1+R/100n⁻1। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র। ঠিক আছে, এবার তাহলে এখান থেকে এখানে মানটাগুলো বসিয়ে দাও পরপর, মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করো। এখানে দেখো এই যে 0 0 কেটে যাচ্ছে, 1/20 হয়ে যাচ্ছে। তাহলে 1/20, তাহলে তার সঙ্গে 1 যোগ করলে 21/20, তার হোল স্কোয়ার করলে 441/400 -1। তাহলে সেখান থেকে যদি আমরা চলে আসবো, কত আসবে দেখো, 41/400, তার সঙ্গে 2000 গুণ করলে তাহলে 41 আর হচ্ছে 2000, মানে হচ্ছে 4,10,000/400। এটা যদি ভাগ করা হয়, তাহলে যদি কাটাকাটি করো, তাহলে এই চলে আসবে কত, 1025। তাহলে অন্তরটা কত বেরোবে, তাহলে বিয়োগ করতে হবে আমাদেরকে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদ বাদ দিয়ে দাও, 1025 বিযুক্ত 1000, তাহলে কত টাকা, 25 টাকা। 25 টাকা আমাদের হচ্ছে সঠিক আনসার। এই সকল গণিতগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বা এগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, বা পিডিএফটা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে চলে যাও, জয়েন করে যাও, ওখান থেকে পিডিএফটা নিয়ে গণিতগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, তারপর দেখো 4 মাস অন্তর সুদ দেওয়া হলে পি টাকার বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। 4 মাস অন্তর সুদ দেওয়া হলে পি টাকার বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে কত। তাহলে মূলধন পি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%, আর হচ্ছে সুদটা হচ্ছে 4 মাস অন্তর দিচ্ছে, তার মানে কতবার দেবে, 3বার দেবে। এন এর মান হচ্ছে 3, তাই না। তাহলে এন সমান 3 হচ্ছে। তাহলে 1 বছরের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি যেটা হয় পি × 1+R/100m/mn। তো 1 বছর এন এর মানটা হচ্ছে 1 বছরে, এখানে সময় টি আর হচ্ছে এটাকে কি ধরেছে, যে 3বার যে দিচ্ছে 3বার, সেটাকে আমরা এখানে এম ধরা হচ্ছে, এম। ঠিক আছে, তাহলে সেই 3টা বসিয়ে দাও, এম এর মানটা 3 বসিয়ে দাও এখানে। আর এন এর মান যেহেতু 1 বছর, এন সমান 1, এখানে বসিয়ে দিলে কত হচ্ছে দেখো, এটাই পি × 1+R/300 এটাই হবে আমাদের সঠিক আনসার। 1 বছরে সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে কত, পি × 1+R/300 ঠিক আছে। তারপরে দেখো 9 নম্বরের কোশ্চেন। 9 নম্বরে কী রয়েছে দেখো, রাজীব 500 টাকা 9 মাসের জন্য, মিনতি 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের বণ্টিত হবে যে অনুপাতে। 500 টাকা 9 মাস, তাহলে কী হবে দেখো, 500 টাকা 9 মাস মানে তার মূলধন তাহলে কত হচ্ছে, 500 গুণিতক 9, লভ্যাংশের অনুপাত সমান মূলধন ইন্টু সময়। 500 গুণিতক 9 মানে হচ্ছে 4,500। আর মিনতির 600 টাকা 5 মাস কেটেছে, তাহলে 600 গুণিতক 5 মানে হচ্ছে 30,000। তাহলে দুজনের লভ্যাংশের অনুপাতটা বের করে ফেলো। 4×45, 4,500 = 300, তার 3,000 যদি করে দেওয়া হয়, এটাই কাটাকাটি করলে অ্যান্সার কত আসবে, 3:2 আসবে। দেখে নাও, নিজেরা করো, দেখতে পাবে 3:2 আসছে। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের একদম শেষ কোশ্চেন। শোভন 7 মাস m টাকা খাটায়, বছরে বাকি সময় n টাকা খাটায়। আর অনিল 9 মাস n টাকা খাটায়, বছরে বাকি সময় m টাকা খাটায়। তাহলে বছরের শেষে উভয়ের লভ্যাংশ সমান হলে m ও n এর মধ্যে সম্পর্ক। দেখো শোভনের তাহলে মোট মূলধনটা তাহলে কত হবে, দেখো 7 মাস খাটাইছে m টাকা, আর বাকি সময়, তাহলে বছরে যদি 7 মাস চলে যায়, তাহলে আর বাকি কত, 5 মাস, সেটা তাহলে n টাকা খাটিয়েছে, তাহলে 5 × n, তাহলে 7m + 5n। এটা হচ্ছে শোভনের ক্ষেত্রে। আর অনিলের ক্ষেত্রে কি হচ্ছে, 9 মাস n টাকা, আর বাকি তাহলে 3 মাস, সেটা m টাকা, তাহলে 3 × m, তাহলে 9n + 3m, এটা হয়ে যাচ্ছে। এবার কী হচ্ছে, m আর n এর মধ্যে সম্পর্ক,
উভয়ের শেষে বছরের শেষে উভয়ের লভ্যাংশ কত? লভ্যাংশ দুটোকে সমান, তাহলে এই দুটোকে সমান করে দাও। এই যে 3m + 5n আর 9n + 3m, এটাকে সমান করে দাও। সমান করে দিলে তাহলে এটাকে সমান করে যদি আমরা সমাধান করি, তাহলে এখান থেকে m সমান কত আসছে? m সমান n আসছে। তাহলে দুজনের মধ্যে যে m আর n এর মধ্যে যে সম্পর্ক কি? সমান। যদি অনুপাত বের করতে বলে তাহলে m/n সমান কি? 1:1। এভাবে যদি বের করতে বলে তাহলে এটাও অ্যান্সার লিখে দেওয়া যাবে। যাবে কি যাবে না? অবশ্যই লিখে দেওয়া যাবে। তো এই হচ্ছে 10খানা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আলোচনা করলাম। মোট আমরা কতগুলো করবো বলছি? 250। 250টা কোশ্চেন করব, পুরো একদম তোমাদের শর্ট কোশ্চেন 1 নম্বর এবং 2 নম্বরে মিলে যে 36 নাম্বার, 2 নম্বরে 20, মানে 2 নম্বরে কোশ্চেন 10টা করতে হবে 20 নাম্বার ওখানে, আর এখানে 5, 5, 10 আর 6, 16, মোট 36 নাম্বার একদম পাক্কা তোমরা পেয়ে যাবে কিন্তু এই 250টা কোশ্চেনের মধ্যে। তো 250-এর মধ্যে আমরা 10খানা পার্ট 1 শেষ করে ফেললাম। এর পরবর্তীতে আবারও এইভাবে ক্লাস তোমাদেরকে নিয়ে আসবো, তোমাদের জন্য কিন্তু অবশ্যই নিয়ে আসবো। তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। আর যেহেতু আমাদের নতুন চ্যানেল, তো সবাই একটু সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে ক্লাসটা, আর চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। ঠিক আছে?